হ্যালো বন্ধুরা, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ভিয়েতনামের ইন্ডিপেন্ডেন্স প্যালেস। ঠিক আছে, একসময় এখানে ভিয়েতনামের প্রেসিডেন্ট থাকতো। এই যেটাকে বলে যে সময় দুই ভিয়েতনাম আলাদা ছিল ওই সময়। তখন নাম ছিল হোচিমিন সিটির নাম ছিল সাইগন। আজকে তো বললো সকালে এসে বসাইলাম, তা হোটেলে এখন উঠি নাই। হোটেলে গেছিলাম উঠতে, বললো যে 2টার পরে চেক ইন করতে হবে, এর আগে করা যাবে না। তা ভাবলাম খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করলাম। একটা জিনিস লক্ষ্য করলাম যে ভিয়েতনামে আপনার খাওয়া দাওয়ার দামটা একটু বেশি। ভিয়েতনাম আর থাইল্যান্ডের মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্যটা হইল ভিয়েতনামে আপনার খাবার দাবারের দাম খুবই বেশি, মোটামুটি বেশি। থাইল্যান্ডে অনেক সস্তা। আবার ভিয়েতনামে হোটেল যেমন সস্তা, থাইল্যান্ডে আবার হোটেল সস্তা কিন্তু ভিয়েতনামের চেয়ে কম। ঠিক আছে, যেমন আমি যে হোস্টেলটায় ছিলাম এটা থাইল্যান্ডে থাকলে 700 টাকা পড়তো, এই জায়গায় মাত্র 390 টাকা হোস্টেলটা। খারাপ না। হোচিমিন সিটির একবারে এটা কি বলে বুইভিয়েন ওয়াকিং স্ট্রিট যেটাকে বলে, ওটার পাশেই। তা চলেন ইন্ডিপেন্ডেন্স প্যালেসটা দেখে নিই। 40 টাকার টিকিট নিছে মাত্র। 40 টাকা না, সরি 40,000 VND। মনে করছিলাম আরও বেশি নেবে, কিন্তু বেশি না, 40,000 VND অনেক কম। তবে আমার লাকটাই খারাপ। আমি গতবার দানাঙে আসলাম 2-3 মাস আগে, ওই সময় ছিল বৃষ্টি, মানে আকাশ মেঘাচ্ছন্ন। এই জায়গায়ও আজকেও আকাশ মেঘাচ্ছন্ন। তারপর আপনাদেরকে দেখাই, চলেন। সেই বিখ্যাত ইন্ডিপেন্ডেন্স প্যালেস। সাইগন নিয়ে যে কত স্মৃতি, আসলে কি বলবো। আমার এক একটি স্বপ্ন আস্তে আস্তে পূর্ণ হইতেছে, এই জন্য আমি খুবই 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 খুশি। এখন আরও কিছু স্বপ্ন বাকি আছে, মানে আমার যেসব জায়গা দেখার ইচ্ছা, এটাতে কী বলে, যেমন আমি সত্যি বলি আমার যাওয়ার ইচ্ছা ফ্রান্সে মানে জুল ভার্নের, যে আপনারা সবাই নাম জানেন যে জুল ভার্ন বিখ্যাত লেখক, যাকে আমরা চিনি, যার অনুবাদ আমরা পড়ছি কাজীদার লেখায়, মানে সেবা প্রকাশনীর তে জুল ভার্ন, মানে সেবা প্রকাশনীর মালিক তো কাজীদাই তো বাংলাদেশের প্রথম অনুবাদক সব বইয়ের। এবং সত্যি কথা বলতে কি, আমরা যত ইংরেজি বই পড়ছি, মানে ইংরেজি বই তো না, ইংরেজি বই অনুবাদ পড়ছি সব সেবা প্রকাশনীর পড়ছি। এখন না, এই 2003-4-এর পর থেকে প্রচুর অনুবাদ বের হয়, সাধারণ পাবলিক বাইর করে নানা রকম প্রকাশনী থেকে, কিন্তু একটা সময় কাজীদাই ছিল। ঠিক আছে, এই জুল ভার্নকে চেনাও কাজীদার মাধ্যমে। অনেক রাইটারই কাজীদার মাধ্যমে চেনে, হেনরি রেডার হ্যাগার্ড, রবার্ট লুই স্টিভেনসন। ঠিক আছে, কেউ অভাব নাই। তারপর এটা কী বলে, চার্লস ডিকেন্স, চিনতাম না, সবই কাজীদার অবদান। কাজীদার বাংলাদেশের বইয়ের জগতে কাজীদার যে কত বড় একটা অবদান, কাজী আনোয়ার হোসেনের, এইটা মানে বলা শেষ করা যাবে না। কাজীদা খুবই একজন, মানে তার এত গুণ। আপনারা তো জানেনই, তার বাবার নাম ডক্টর কাজী মোতাহার হোসেন। কাজীদা নিজেও খুব গুণী মানুষ। আর কি বলি, আরেকজন অনুবাদক আছে বাংলাদেশে, ওনার বইও আমার ভালো লাগে। উনিও আগে সেবা প্রকাশনীতে অনুবাদ করতো, নাম হইল এটা কি বলে, শেখ আব্দুল হাকিম। উনিও মারা গেছে, কাজীদা তো মারা গেছে, শেখ আব্দুল হাকিম সাহেবও মারা গেছে। আর বর্তমানে আরেকজন অনুবাদ করে, ওনার বই আমার কাছে ভালো লাগে। অনুবাদ সবাই করতে পারে না, ঠিক আছে, অনুবাদ অনেকটা কঠিন বিষয়। ইংরেজি থেকে বাংলা সাহিত্য অনুবাদ করতে হইলে আপনার মোটামুটি তথাকথিত, মানে আপনার ইংরেজির বাংলা করে দিলে নেট হবে না। সাহিত্যের যেটা ভাষা আছে না, রস মিশিয়ে লিখতে হবে। তা যাই হোক, ওই জিনিস বাদ দিলাম। আমার নতুন একজন লেখকের নাম বলি, নতুন না, পুরান লেখক, উনিও ভালো অনুবাদ করে অনেক দিন থেকে, অনিশ দাস অপু, খুব ভালো অনুবাদ করে। অপুভাইয়ের প্রচুর অনুবাদ আমি পড়ছি। আচ্ছা যাই হোক, এই সাইগন নিয়ে কথা বলি। সাইগন যে কথা নিয়ে উঠছিলাম, ফ্রান্সের কথা। ফ্রান্সও যাওয়ার ইচ্ছে, এই কারণে ওই জুল ভার্নের গ্রেভ, মানে কবরস্থান দেখার ইচ্ছা, তারপর নরম্যান্ডি এটা দেখার ইচ্ছা, অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা, বইটা শেষ করা যাবে না। বইতে যা পড়ছি সব কিছু দেখার ইচ্ছা, সব কিছু দেখবো যদি সুযোগ থাকে এবং যাইতে পারি। এর মধ্যে কিছু কিছু পূর্ণ হয়েছে। আজকে সাইগনে আসলাম, মানে হোচিমিন, এইটাও একটা আশা ছিল। এই সাইগন দিয়ে তো আমরা কত যুদ্ধের ছবি দেখছি। তো ওই সময় মাথার মধ্যে সাইগন জিনিসটা কী ছিল, যে একদিন যাবো, যাও, স্বপ্ন পূরণ হয়েছে।
আচ্ছা, আর এই ইন্ডিপেন্ডেন্স প্যালেসের ইতিহাসটা আসলে আমি জানি, কিন্তু ওরকম জানি না, ওই অল্প জানি। ওই ল্যাপচ্যাপ দিয়ে এই কাহিনি আপনাদের বললে আপনারা আমার উপর মাইন্ড খেয়েবেন, ঠিক আছে? সুতরাং ল্যাপচ্যাপ কাহিনি বললাম না, এটা ভালো করে পইরা বললে তারপরে আপনাদের বোঝানো যেত। তো আরেকটা জিনিস বলি, আজকে তো সকালে আসলাম, সকালে আসার পর সব কিছুই ওকে। তবে ভিয়েতনামে আমার কাছে একটা জিনিস ধরা পড়লো, মানে এটা আমার কাছে একটু স্ক্যামিং লাগলো। একজন লোক এসে আমার পায়ের জুতা পরিষ্কার করে দিতে চাইলো, ঠিক আছে? তাই আমি বলছি না না না, সরাই দিছি। তো এরকম তো কোনোদিন দেখি নাই কোনো জায়গায়, থাইল্যান্ডেও তো এরকম নাই। থাইল্যান্ডেও স্ক্যামিং হয়, ওই স্ক্যামিং নিয়ে আমি একটা, এই যে সামনে এখান থেকে তো পাতায় যাব, তো ওখানে আমি একটা স্ক্যামিং নিয়ে, থাইল্যান্ডের কী কী স্ক্যামিং, মানে আমি থাইল্যান্ডে এই নিয়ে মোট 3টে স্ক্যামিংয়ে পড়ছি, 3টা থেকে আমি পার হয়ে আইছি। আমার স্ক্যামিং করতে পারে না স্ক্যামাররা, ঠিক আছে? তো এই 3টার কাহিনি বলবো আপনাদেরকে, যেটা কমন স্ক্যাম, বিশেষ করে পাতায়াতে, ঠিক আছে? খুবই কমন স্ক্যাম এটা। অনেক বাংলাদেশি এখানে ধরা খাইছে, এই বেশি না, 500-1000 বাদ এই টাইপে। তা বন্ধুরা, এখানে খাবার খাইলাম, এই থাই খাবারই, থাই দোকানটার নাম থাই ফুডস না কি জানি, ওই বেসিল চিকেন, বেসিল রাইস, এই টাইপের, কিন্তু খুবই মজাদার। কিন্তু দামটা হইলো 95,000 বাত। আর একটা পানি নিছি, এই যে এটা সহ 1,10,000 বাত, সরি বাত না কি বলি, 1,95,000 VND, আর এটা সহ 1,10,000 VND পড়ে গেছে। আচ্ছা, প্যালেসের মধ্যে তো ঢুকবো, প্যালেসের মধ্যে ঢুকলে ক্যামেরা করবো না, কারণ জানি না নিষিদ্ধ কিনা, তারপরও রিস্ক নিয়ে লাভ নেই। আপনাদের একটা ট্যাঙ্ক দেখাই আর আশেপাশের পরিবেশ দেখাই, বিশাল বড় প্রেসিডেন্সিয়াল প্যালেস ছিল তো, বিশাল বড় জায়গা। আপনাদের সবারই উচিত সাইগনে একবার আসা, মানে সাইগনে না, ভিয়েতনাম পুরোটাই ঘোরা। ভিয়েতনামে আসবেন, সাইগন দেখবেন, সাপা দেখবেন, তারপর এটাকে কী বলে, ওই দানাং দেখবেন, নাতরাং দেখবেন, হ্যানয় দেখবেন, তারপর আরটা লেকটার নামই তো ভুলে গেলাম, যেটা এই পৃথিবীরই হইলো, নামটা কি জানি, আরে আচ্ছা লেকটার নামে আমি ভুলে গেছি। দেখেন, আমার আসলে আবার বলার একটা রোগ আছে, খুব সাধারণ জিনিস যেটা, ওইটা আমি অনেক সময় ভুলে যাই, ঠিক আছে? ওটা মনে হইলে বলবো। ও মনে পড়ছে, হালং বে, ঠিক আছে? এই যে দেখেন, সে ঐতিহাসিক ট্যাঙ্ক। সকাল সকাল আবার একটু মন খারাপ এই কারণে $100 ভাঙাইতে চেয়েছিলাম না, কারণ আমার কাছে তো VND আছেই। পরে হইলো কি, ওই যে সময় অ্যাপ্রুভালের জন্য টাকা দিলাম, আমি মনে করছি এবার উনি 1,000 বাত নিবে, কারণ দানাইয়ে তো আমি 1,000 বাত দিছিলাম, কিন্তু উনি বাত নেয় নাই, বলছে না তোমার ডলারই দিতে হবে। পরে $100 দিছি, পরে $75 ফেরত দিছে। অবশ্য চিন্তা নাই, এটা আমি এখানে ভাঙ্গাই নিব, এখানে ভাঙ্গাবো, অথবা থাইল্যান্ডে বাত করে নিব। আবার থাইল্যান্ডে যাবো তো, তবে এখান থেকে প্রথমে মালয়েশিয়া যাব, মালয়েশিয়া একদিন থাকবো, ওখান থেকে আবার থাইল্যান্ড। তো বন্ধুরা, কেমন লাগলো? খুবই সুন্দর জায়গা। আমার একটা ডায়লগ হলো খুবই সুন্দর জায়গা, ঠিক আছে? আমি যে জায়গায় যাই ভালো লাগে বলি খুবই সুন্দর জায়গা, আসলে দেখার মতন। তবে থাইল্যান্ডের সাথে একটু ভালোই ডিফারেন্ট, মানে থাইল্যান্ডের রাস্তাঘাট, বাসা, তারপর ব্যাংককটা যেরকম অবস্থা, এদের ব্যাংককের যে ল্যান্ডস্কেপ যেটা ল্যান্ডস্কেপ, আর এটা ল্যান্ডস্কেপ সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? মানে দুইটা দুই রকমের। তো ভিয়েতনামে লোকাল ট্যুরিস্টও প্রচুর, কারণ ওদের তো ঘোরার জায়গার অভাব নাই, ওরা নিজেরাও এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আমার পাটা ব্যথা করতেছে মানে রেস্ট নেওয়া দরকার, আর কিছু হিসাব করা দরকার। আমার আবার কাহিনী হলো, আমি যা খরচ করি একটা হিসাব করি, ঠিক আছে? তার একটা শান্তি লাগে, মানে কতটুকু খরচ করছি, কোনো বাজে খরচ গেছে কিনা, মানে আরও কত কম খরচ করতে পারতাম। যেমন খাবার যেটা খাইলাম, এটা মানে আরও সস্তা পাইতাম, কিন্তু আসি তো আইসা খাবার দেখে খিদা লেগে গেছে।
আর ট্রাভেলে আমার একটা বড় ঝামেলা হইলো, যেটা আমি খুব ফিল করি ট্রাভেলে, এইটা হইলো আমার বাথরুম হয় না। এইটা আমি সব সময় যতবার ট্রাভেলে গেছি, যে কোনো জায়গায় গেছি, বাথরুম তো হয় না, শরীরটা কষ্ট হয়ে যায়, আর 3-4 দিন পর হইলেও খুব ঝামেলা হয়। এই ট্রাভেলে একটা আমার ভালো ঝামেলা। আর আরেকটা ট্রাভেলে আমার সুবিধা হইলো, আমার তো অ্যালার্জি জনিত সমস্যা আছে, ঠান্ডা কাশি। তাই এটা ঢাকায় ধরেন মাসে 2-1 বার ঢাকাতে এরকম অ্যালার্জি ঠান্ডা কাশিতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু আমি মানে যতবার ট্রাভেল করছি আমার আজ পর্যন্ত এরকম হয় নাই। যেমন ঠান্ডা থেকে গরমে বেরোলে, এসি থেকে গরমের মধ্যে গেলে ঠান্ডা লেগে যায়, কিন্তু আমি তো থাইল্যান্ড, ভিয়েতনাম যে কোনো হোটেলে তো সব এসি, ফুল এসির মধ্যে ঘুমাই, আমার আবার এসি সহ্য হয় না। কিন্তু এই জায়গায় এলে আবার কিছুই হয় না, ল্যাব গায়ে দিয়ে ঘুমায় পড়ি, কম্বল গায়ে দিয়ে ঘুমায় পড়ি। সকালে উঠলে যদি হালকা ঠান্ডা লাগে, জাস্ট রোদে নামলে আবার ঠিক হয়ে যায়। আচ্ছা, এখানে কি ক্যামেরা করতে দিবে নাকি? আসলে রিস্ক নিয়ে লাভ নেই, এত ঘুরে দেখে আশেপাশে। মোটামুটি ইন্ডিয়ান প্রচুর এখানে, কারণ ইন্ডিয়া থেকে আসলে হয়েছে কি, ইন্ডিয়া থেকে ওয়ান অ্যারাইভেল ভিসা খুব সোজা। মানে ইন্ডিয়ার ওদের পাসপোর্টে ওয়ান অ্যারাইভেল ভিসা যত সম্ভব ভিয়েতনাম, লাওস, ক্যাম্বোডিয়া, থাইল্যান্ড। আর ওদের ট্রেনের টিকিটও খুব সস্তা। এই জন্য আমাদের বাঙালিরা মাঝে মধ্যে ইন্ডিয়া থেকে অন্য কোনো দেশে ঢোকার জন্য চেষ্টা করে। ওদের প্লেন ফেয়ার খুবই সস্তা এবং ওরা খুবই ঘোরে, এবং সব জায়গায় ওদের মোটামুটি দামও আছে, কারণ ইন্ডিয়ানরা তো পৃথিবীর সব দিকে ছড়াই আছে। মোটামুটি পৃথিবীর সব জায়গায় ভালো ভালো পজিশনে আছে ওনারা। বিশেষ করে ইউএসএতে তো যত টপ পজিশন, টপ বড় বড় কোম্পানির সিইও তো ইন্ডিয়া। আর ইন্ডিয়ানরা ব্যবসাটা ভালো বোঝে, ওনারা ব্যবসা ভালো বোঝে। ঠিক আছে, আমি যে জায়গায় গেছি, আমারও রিমোট জায়গায় গেছি ঘুরতে, রিমোট পুরা, ওই জায়গায় আমি একটা ইন্ডিয়ান হোটেল পাইছি। ভালো, এটা তাদের একটা ভালো বিশাল বড় একটা গুণ, ব্যবসা করা এবং শিক্ষিত তারা। আমাদেরও এরকম আগে আসতে হবে। আর যেহেতু প্রতিবেশী তো আমাদের, প্রতিবেশী ভালো থাকলে আমরা ভালো, আমরা ভালো থাকলে প্রতিবেশী ভালো, এটা মনে রাখতে হবে। ঝগড়ার কোনো সমাধান হয় না, ঝগড়া করে জীবনে কিছুই হয় না। ঝগড়া হইলেও অনর্থের মূল। ঝগড়া করবেন, সমস্যা হবে। বন্ধু ভাবাপন্ন হয়ে চলতে হবে সবার সাথে, ঠিক আছে? কারণ সবারই সবার দরকার আছে, মনে রাখবেন। আপনাকেও আমার দরকার, আমাকেও আপনার দরকার। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে বেশি বোঝা যাবে না কোনো কিছুতে। আপনি এমন ভাব নেবেন না যে আপনি দুনিয়ার সব কিছু বোঝেন, ঠিক আছে? মনে রাখতে হবে যে রাস্তার যে একটা লোক রাস্তায় বসে রয়েছে, কিছু করে না, ভিক্ষা করে, ও হয়তো এমন কিছু একটা জানে যেটা আপনি জানেন না, একটা কাজ জানে, ঠিক আছে? তার মানে সবার কাছ থেকে একটা শিক্ষার কিছু বিষয় আছে। কেউ বেশি জানে, কম জানে, সবারই একটা না একটা গুণ আছে, ঠিক আছে? যাক, জগতের সকল মানুষ ভালো থাকুক, মানুষ ভালো থাকলে ভালো, দুনিয়াও শান্তিতে থাকুক, আমরাও শান্তিতে থাকি, পৃথিবী শান্তিতে থাকুক। আর আমরা যেন সবাই প্রত্যেকে ট্রাভেল করতে পারি। ট্রাভেল না করলে আপনি লাইফটা কোনো আনন্দই পাবেন না। আপনি একবার ট্রাভেলে আসেন, চেষ্টা করেন। বিশেষ করে অনেকে তো গ্রুপ ট্রাভেল করেন, গ্রুপ ট্রাভেল বাদ দেন, সলো ট্রাভেল করেন, আমার মতন খুবই ভালো লাগবে। আমি আমার এই লাইফে এটা নিয়ে 18টা না 19টা ট্রিপ ইন্টারন্যাশনাল। এই 19টা ট্রিপের মধ্যে সবই সলো, আমি কারোর সাথে চাইনি। অনেক বন্ধুবান্ধব আমার সাথে আসতে চাই, কিন্তু আমি না করে দিছি, কারণ আসলে সলোতে অনেক মজা আছে। আমি আমার একার মতন নামতেছি, একার মতন ঘুরতেছি। হঠাৎ আমার ইচ্ছে হলো যে আমি একটু বাইরে যাইতেছি, হঠাৎ আমার ইচ্ছে হলো আমি একটু অমুক জায়গায় যাইতেছি, যখন তখন নামতে পারতেছি, কেউর জন্য কোনো ওয়েট করা লাগে না। কিন্তু আপনার যদি গ্রুপ ট্রাভেল হয়, গ্রুপে দেখা যাবে কি আপনার এই অমুকের জন্য ওয়েট করতে হবে, অমুক ঘুম থেকে উঠবে, তারপর যাইতে হবে। আবার দেখা যাবে কি একসাথে গেলে আপনার একটা খরচ আছে, খরচ নিয়ে ক্যাচাল, এই তুই বেশি খরচ করলি না, তো আসলে আমি বেশি খরচ করছি, তুই কম টাকা দিছোস, হ্যান ত্যান নানা রকমের ঝামেলা রে ভাই গ্রুপ ট্রাভেলে। গ্রুপ ট্রাভেল তো অন্যরা করে, মানে আমি তো করি নাই, কিন্তু অন্যদের মাধ্যমে শুনছি যেটা হয়। এই জন্য সলো ট্রাভেল করবেন, খুবই ভালো। জাস্ট ট্রাভেলিংয়ের কিছু আইডিয়া দিই, টিপস দিই, সবসময় চোখ কান খোলা রাখবেন, ঠিক আছে? হুটহাট করে সস্তা পাইলেই কিনবেন না, সস্তা জায়গা পাইলে উঠবেন না। কোনো হোটেল বুকিং যদি দেন, আপনি হোটেলের রিভিউ দেখবেন,
বেশিরভাগ ফেক রিভিউ থাকলেও আপনি দেখবেন যে হোটেলে ফেক বেশি রিভিউ। তারপর প্লাস এই হোটেলের ভিডিও, আবার হোটেলের নাম দিয়ে ইউটিউবে সার্চ দিবেন, দেখার পর দেখবেন হোটেলের অবস্থা কি। মোটামুটি ইন্টারনেটে সব কিছুই জানা যায়, ঠিক আছে, টোটালটা সিনারিওটা যায় না। তারপর আপনি হোটেল বুকিং দেন অথবা কোথায় যান। এই যে আমি তো আজকে আপনার এটার কি বলে ভাইদা ব্যাকপ্যাকার হসপিটাল, যেটা আমার হোস্টেলের নাম, এইটা ভাইদা ব্যাকপ্যাকার হসপিটাল না, এক্সট্রিমলি সরি, ভাইদা ব্যাকপ্যাকার হোস্টেল। তো এই হোস্টেলের তো আমি জানতাম না কীভাবে আসতে হয়। পরে আমি ওই যে গুগল করলাম, গুগল করার পর দেখলাম যে এইটা নাকি ওই বাস সরি বা এটার কি বলে হুন্ডা আর গাড়িতে আসা যায়, তবে ভালো খরচ হয়, 1.5-2 লাখ টাকার উপরে জায়গা, 1.5-2 লাখ বিএনডি, ভিয়েতনামি ডং। তা আমি চিন্তা করলাম আমি তো বাজেট ট্রাভেলার, কীভাবে এত কমের মধ্যে করা যায় আরও। তা আমি আরও খুঁজতে গিয়ে পাইলাম যে একটা বাস আছে, যত সময় বাসটার নাম্বার হলো 109 নম্বর বাস, ওইটা দিয়ে ট্রাভেল করা যায়। তা আমার কি কপাল ভালো, এয়ারপোর্ট থেকে নামে দেখি 109 নম্বর বাসটা দাঁড়ায় রয়েছে, ছোট্ট একটা মিনি বাস, ট্যুরিস্ট বাস 22 সিটের। তা আমি জিজ্ঞেস করলাম যাওয়া নাকি, পরে দেখলাম 8,000 আর 15,000, পরে দেখা গেলো যে 15,000 ভাড়া, 15,000 ভিএনডি, মানে অনেক সস্তা, কই 1.5 লাখ 2 লাখ আর কই 15,000 ভিএনডি। ফার্স্ট 15,000 ভিএনডি দিয়ে আইসা বললাম আমি আমার এই হোটেলেরই দেখালাম। ও আর একটা কথা বলি, আমার হোটেলটাও আমার হোস্টেলটাও খুব ভালো, ওরা আমার মেইল করছে যে তোমারে আমরা কি পিক আপ করবো, তাহলে 4 লাখ না 3 লাখ এরকম লাগবে, ভিএনডি লাগবে ট্যাক্সি পাঠাইতে। আর যদি তুমি পিক আপে আমাদের না আসো তাহলে তোমার জন্য 8টা ওয়ে হইলেও তুমি 109 নম্বর বাস উঠে আসো। দেখেন কত মানে একটা ভালো, তারা মেইলও করে দিচ্ছে যে তুমি এভাবে আসো। মাত্র ভাড়া 80,000 ভিএনডি, 340 না 350 টাকা। আমি একটা ছোট্ট কাস্টমার, কিন্তু তারা আমার যথেষ্ট একটা সম্মান দিছে, লিখে দিছে যে আসো 109 নম্বর বাসে আসো। আর তাদের কিছু ট্যুর প্যাকেজ আছে, যেমন মেকং ডেল্টা, তারপর কি চুচু টানেল নামে নাকি কি আছে, এগুলো দেখার জন্য। তো ওগুলো আমি যাবো না, ওগুলো আসলে আমার ভিয়েতনাম নিয়ে একটা বড়ো প্ল্যান আছে, আমি ভিয়েতনাম আসলে একটা 15 দিনের প্ল্যান করব। তখন এখন তো বাজেটে আসছি, তখন আপনার বেশ টাকা পয়সা নিয়ে এসে সব জায়গায় ঘুরবো। আচ্ছা, কথা বলার ফাঁকে ফাঁকে দেখাই, যাই হোক এইটা। ও আচ্ছা, কালকে আর একটা ঘটনা ঘটলো, এটা আপনাদের বলি। থাইল্যান্ডে ওই আমি যে হোস্টেলে ছিলাম ডনমুয়াংয়ের পাশে, তো ওইটার ভাড়া হইলো 300 বাত। তো 300 বাত যেহেতু ভাড়া, তো আমার তো আসলে ওইভাবে মানে মাথার মধ্যে ছিল যে 300 বাতই দেবো। আমি সকালবেলা নামছি, আমি যেদিন খেয়াল নাই আমার, আমি যদি কোন জায়গায় দেখছি আমি যদি আগে চেক ইন করি তাহলে আমার 50 বাত দেওয়া লাগবে এক্সট্রা। তা আমি ওই হিসাবেই আমি কোথায় দেখছি আমার খেয়াল নাই, হয়তো আমার মনেরও ভুল হইতে পারে। পরে আমি উঠছি গিয়ে সকাল ভোর 5টার সময় গিয়ে হোটেলে উঠছি, ওইটা ব্যাগ দিচ্ছি, ওরা বলে তো তোমার নামে বুকিং নাই। পরে চেক করে বললো কি আচ্ছা এক কাজ করো, থাকো। পরে দেওয়ার পর আমি তো এটার কি বলে তারপর হোস্টেলে উঠলাম। ওঠার পর একবারে ঘুম 11টা পর্যন্ত ঘুমাইছি। 11টা পর্যন্ত ঘুমানোর পরে আমি আবার সকালে বেরোইছি, 11টার পরে বেরোই আমার তো সবসময় একটা প্ল্যান থাকে যে আমি থাইল্যান্ডে গেলে যে কোনো একটা প্রভিন্সে যাই, অতিরিক্ত নতুন একটা প্রভিন্সে যাই। তো এবার আমি গেছি যে প্রভিন্স, এটার নাম হলো সারাবুরি। যাওয়ার ইচ্ছা ছিল লপবুরি, কিন্তু গেছি সারাবুরি, কারণ লপবুরিতে 2-2.5 ঘন্টা লাগবে ট্রেনে, সারাবুরিতে লাগবে 1.5-2 ঘন্টা। পরে সাথে সাথে আমি প্রথমে গেছিলাম আমি সিম কিনে নেই, তো সিম না কিনে ঘুমায় পড়ছি হোস্টেলে এসে। পরে আবার এয়ারপোর্টে গিয়ে সিম কিনছি। সিম কেনার পরে এটাকে কি বলে, সিম কেনার পরে দেখলাম থাইল্যান্ডের যে ট্রেনের ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট, ওখানে দেখলাম যে 12টা 15তে একটা ট্রেন আছে। তখন আমার হাতে সময় আছে মাত্র 20 মিনিট। আমি দৌড়ে গেছি, 5 মিনিটের মধ্যে ট্রেন আসছে, ওইটা বসছি। ওইটা সারা বগিতে দেখলাম কি ট্রেন স্টেশন থেকে আমি যেসব মানে টুরিস্ট অ্যাট্রাকশনে যাব, ওই জায়গায় আপনার মিনিমাম 10 মাইল 11 মাইল। আর আমার সমস্যা হলো কি, আপনাদের একটা জিনিস বলি, আপনারা যারা থাইল্যান্ড, ভিয়েতনাম, এইসব কম্বোডিয়া, লাওস এগুলো ঘুরতে যাবেন, আপনারা অবশ্যই হুন্ডা চালানো শিখবেন, ঠিক আছে? কারণ হুন্ডা না চালাইলে আপনার খরচ অনেক বাড়বে, ঠিক আছে? তো আমি আর কি করি, আমি ওই ট্রেন স্টেশনের আশেপাশে কিছুক্ষণ ঘুরলাম, ভিডিও করলাম, ঘুরা রেল স্টেশনে বসে রয়েছি। 1 ঘন্টা লেটে ট্রেনে আসলো, আবার ব্যাংককে এসে বললাম। আসার পর হোস্টেলে ঢুকলাম, তখন একটা মহিলা আমার বলতেছে যে তুমি 2 দিন থাকছো, 300 টাকা দাও আরও এক্সট্রা। আমি 2 দিন থাকলাম কীভাবে? আমি তো 22 তারিখ রাত্রে আসলাম, আমার তো 22 তারিখ, আজকেও 22 তারিখ, আমার 23 তারিখে যাওয়ার কথা। কয় না তুমি 2 দিন থাকছো, দাও।
বুঝাইতে পারতেছে না, আমিও বুঝতেছি না, আমিও গাধা, আমিও আসলে এভাবে খেয়াল করতেছি না। পরে আমি বুকিংয়ের কাগজটা পড়ে দেখি যে আমার তো চেক ইন করার কথা 2টার সময়, ঠিক আছে, আর চেক আউট হইলো পরের দিন 12টায়। তার মানে আমি এই যে ভোর 5টায় আসছি, 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টা, এই 8 না 9 ঘন্টারে তারা একটা দিন কাউন্ট করে বসে আছে। হ্যাঁ, স্বাভাবিক, এটা একটা জেনুইন, এটা আসলে রুলসই। কোনো হোস্টেলই আপনার যে কোনো দেশের এই কাজ আপনার করবে না, সবাইকে আপনি এটা এক্সট্রা পে করতে হবে। পরে কি আর করার, পরে 300 বাদ দিলাম। যাক, বাত নিয়ে আসছিলাম, এবার আর ভাঙ্গাই নেই। সরি, ডলার নিয়ে আসছি, বাত নিয়ে আসছি, ভিএনডিও নিয়ে আসছি ঢাকা থেকে কি না। ভিএনডি তো আমি ধরা খাইছি, ভিয়েতনামি ডং গেলাম ঢাকা থেকে 2-2.5 টাকা বেশি নিয়ে নিছে, কারণ ডং তো ঢাকায় পাওয়া যায় না। তো যে এজেন্সির যে মানি এক্সচেঞ্জের মাধ্যমে আমি ভিএনডি নিই, তা ওরা আমারে দিল, দেওয়ার পর টাকা বলে এটা দেন, পরে কী আর করে 2,000-2,500 টাকা বেশিতে আমার এই ভিএনডি লওয়া লাগছে। কারণ ভিয়েতনামি ডংটা হাত নিয়ে আসতে হয় কি, আমি একবার অল্প ভিয়েতনামি ডং নিয়ে আসছি যে আমি এর মধ্যে এর বেশি খরচ করব না, ঠিক আছে, এতটুকুর মধ্যে, মানে $100 এরকম নিয়ে আসছি। সেম আমার মালয়েশিয়ার রিঙ্গিটটাও এরকম $100 কম নেওয়া। এবার একটা বাজেট দিতে চাইছি, কিন্তু টুকটাক খরচ আসলে কোন সময় কোন খরচ হয়ে যায় এই দিক থেকে দেখায় একটু। তো এই হলো আমার গল্প। তো গল্পটা একটু বড় করি। আমি 8টা ভিডিও করছিলাম আসার আগে প্লেনের, যে এয়ারপোর্টে নামার পরে, ওটাও আবার এখানে শেষ করে দিই, কারণ ওই ভিডিওটা বেশি এরকম হয় নাই। আমি তো সমস্যা হলো কি, আমি সবসময় এয়ারপোর্টে আপনার 4-5 ঘন্টা এসে বসে থাকি। আমার ভয় লাগে যদি রাস্তার মধ্যে জ্যাম থাকে আমি সময় মতো পৌঁছাইতে না পারি, এই ভয়ে আমি সবসময় এয়ারপোর্টে মিনিমাম 4 ঘন্টা আগে আসি, ঢাকায় যে কোনো দেশে। তা আজকে আসছি 5 ঘন্টা আগে। 5 ঘন্টা 5 ঘন্টা আগে আসার পরে প্রথমে ওই যে এয়ার এশিয়ায় আমি ওই কী করতে যাই, কী বলে ওই আর এয়ার এশিয়ায় যাই। তা ওখানে যাওয়ার পরে ওরা বললো যে কী বলে, আমি আসলে আরে মাথায় আমার যে কী একটা ভোলার রোগ। বোর্ডিং পাস নিতে যাই, তখন ওরা আমার জিজ্ঞেস করে যে তুমি বোর্ডিং পাস নিবা, তো তুমি যাবা কোথায়? আমি বলছি আমি যাবো ওই যে দেখো টিকিট দিলাম ভিয়েতনাম যাব। পরে কইলো ভিয়েতনাম যাবা? ভিয়েতনাম থেকে কই যাবা আবার? তোমার তো খালি ওয়ান ওয়ে টিকিট। পরে আমি আবার সব টিকিট বের করে দেখাইছি, আমি বুঝছি ও বুঝতে পারে নাই। পরে আমি ভিয়েতনামের টিকিট ওরে দিলাম, বললাম দেখ ভিয়েতনাম থেকে মালয়েশিয়া যাব, মালয়েশিয়া থেকে ব্যাংকক যাব, ব্যাংকক থেকে আবার ঢাকায় যাব, এই টিকিটটাও দিছি। দেওয়ার পরে ও আমার ভিসা অ্যাপ্রুভালটা দেখতেছে। ভিসা অ্যাপ্রুভালটা হয়েছে কি, ভিসা অ্যাপ্রুভালটা অনেকে বোঝে না। গতবার যেমন দানাঙে গেলাম ভিসা অ্যাপ্রুভাল নিয়ে, ওই সময় উনি কেউ বোঝে নাই, ওই লোকটা যে সময় ওই এয়ারপোর্টের ওই যে বোর্ডিংয়ের এখানে বসে থাকে। এবং সেমও কাহিনী হচ্ছে ভিয়েতনামের দানাং এয়ারপোর্টে আমরা যে সময় ব্যাক করি, ওই মহিলা রিএন্ট্রি ভিসা কি এটা জানে না যত সম্ভব, উনি রিএন্ট্রি ভিসাটা বারবার দেখতেছে। উনি না বুঝা দানাং এয়ারপোর্টে আর একটা মহিলা আছে এয়ার এশিয়ার কাউন্টারে, ওনারা দেখাচ্ছে যে রিএন্ট্রি ভিসা। তখন ওই মহিলা বলছে না, থাইল্যান্ডে রিএন্ট্রি ভিসা দেয়। তা এবারও আমার কাছে উনি মালয়েশিয়ান ভিসা চাইলো, স্বাভাবিক মালয়েশিয়ান ভিসা চাবে, কারণ আমি তো মালয়েশিয়া আমার দেখাইতে হবে, এটা অবশ্যই। মালয়েশিয়ান ভিসা দেখাইলাম, পরে অ্যাপ্রুভাল দেখলো, সে নাকি অ্যাপ্রুভাল বোঝে। তারপর আমি তারা বলছি যে ভাই ভিয়েতনামে তো 3 টাইপের ভিসা দেয়, স্টিকার ভিসা দেয়, ওইটা দেশ থেকে নিয়ে আসতে হয়, আর একটা আছে ই ভিসা, ওইটাও তো করা যায় যে কোনো অনলাইনে, আর এটা হলো অ্যাপ্রুভাল। এই অ্যাপ্রুভালটা যদি নিয়ে আমি এয়ারপোর্টে যাই, $25 পে করলে আমাকে তারা স্টিকার ভিসা দিয়ে দেবে। আমি জানি, হ্যাঁ উনি জানলে উনি দেখতেছে বারবার, ঠিক আছে। পরে যাক, লোকটা খারাপ না, লোকটা একটু বেশ চেক করার কথা, এটা তার কাজ, ঠিক আছে, এটা তার অবশ্যই সে আমাকে চেক করবে, কেন না চেক করবে না। একটা দেশের যদি আমি রাস্তা দিয়ে হাঁটি, একটা পুলিশ যদি আমার সন্দেহ করে, অবশ্যই সে আমাকে চেক করবে, আমি সম্মানের সহিত চেক করতে দিব, ঠিক আছে, এটা সব জায়গায় নিয়ম। আমি যে দেশে যাই সে দেশের লোক সবারই আমি সম্মান করি, আমাদের দেশে আমি আমার সবার সম্মান করি, এটা তাদের একটা অধিকার, অবশ্যই তারা আমাকে ঢোকানোর আগে চেক করবে। পরে চেক করলো, কাগজপত্র হিউজ, চেক করার পরে বাস ওকে, বোর্ডিং পাস দিয়ে দিল। তারপর আমি গেলাম আপনার সরাসরি টেকিংয়ের পরে ইমিগ্রেশন শেষ করে রিএন্ট্রি ভিসা নিলাম। রিএন্ট্রি ভিসা নেওয়ার সময় মহিলা কইলো যে তুমি হাতে পূরণ করবে, আমি বলছি না হাতে পূরণ করবো না, তোমরাই পূরণ করে দাও। পরে 1000 বাত নেয় তো 1200 বাত নিল, কোনো সমস্যা নাই, 2 মিনিটে রিএন্ট্রি ভিসা নিয়ে নিলাম। আরে ভাই আমি কাহিনি বুঝলাম না, গতবার আমি রিএন্ট্রি ভিসা নিতে গেছি, দেখি ওই রিএন্ট্রি কাউন্টারের মধ্যে 2জন বাঙালি বসে রয়েছে, বাংলাদেশি। এবারও গেছি, এবারও 2-3টা বাঙালি বলা। আরে বাবা রে বাবা, সেই ভোর 4টা না 5টার সময়, মানে বাংলাদেশি আমাদের দেশি পোলাপাইন এখন প্রচুর ঘোরে, আগে যেটা ছিল না, এটা ভালো অভ্যাস। এই যে ইয়ং জেনারেশন প্রচুর ঘুরতেছে, প্রচুর জানতেছে, প্রচুর ভালো। আমি বহুত পিচ্ছি পোলাপাইন দেখছি ঘুরা
মানে বয়স 23 কি 24, কিন্তু অলরেডি 7-8টা দেশ মানে এই সাইডে মানে আসিয়ানভুক্ত দেশগুলো, এই দেশে তো ভিসা পাওয়া খুবই ইজি। এই যে লাওস, কম্বোডিয়া, তারপরে এটা কী বলে থাইল্যান্ড, মালয়েশিয়া, এগুলো মোটামুটি তো ফিলিপাইন, এগুলো তো সিঙ্গাপুর, এগুলো তো ভিসা পাওয়া মোটামুটি ইজি। এই লেগে পোলাপাইন প্রচুর করে এই জায়গায়, খুবই একটা ভালো এটা কী বলি মানে হ্যাটস অফ। তারপর আসলাম আপনার ইমিগ্রেশন শেষ, তারপর বসে রয়েছি খিদা লাগছে কিন্তু খাই না, কারণ জানেন ইমিগ্রেশন শেষ হওয়ার পর ওই ভিতরে ওই ওখানে বহুত খাবারের দাম, ঠিক আছে। একটা পানির দামও কত রে ভাই, একটা ক্রোসিয়ান্ট আরে কী বলে এটা রে ভাই, বুঝলেই আসলে কী বলবো যে ভাই, ওইটা খাইতে গেছি, ওইটাও দাম দিই 95 বাতের মতন। পরে আর কি করার, খাই নেই কি, টাকা ছিল প্রচুর, পরে ভাবলাম না একবারে ভিয়েতনামে গিয়ে খাবো, ঠিক আছে। আর আমার প্রিয় জিনিস আর একটা হলো আপনার এটা কী বলে ভিয়েতনামে, থাইল্যান্ডের রাইস চিকেন বেসিল যেটা দিয়ে করে এটা তো ভালো আছে। আর সবচেয়ে যেটা প্রিয় এটা হলো ডোনাট। এবারও জন্মদিনের পাশে ডোনাট পাইছিলাম 15 বাত করে, খাইছি অনেকগুলো, নানা ফ্লেভারের, ঠিক আছে, ভ্যানিলা, চকলেট। ও আই লাভ ডোনাট। এর নাম কি ক্রোসেন্ট, হ্যাঁ এটাই তো হবে। আসলে উচ্চারণটার সময় মানে মাথায় থাকে না, মানে আমার এই একটা বিচ্ছিরি অভ্যাস, কী বলবো, মানে যে জিনিস আমি জানি আমার ভালো পড়া আছে, কিন্তু আমি একজনের সাথে কথা বলতে গিয়ে দেখা গেছি ওই জিনিসটা আমি একটা ভুল উচ্চারণ করে ফেলাইছি, মানে কত বড় যে একটা লজ্জাজনক জিনিস আমার এই ভুলের জিনিস, মানে ভুলে যাওয়া জিনিসটা। যা হোক, এয়ারপোর্টে এসে বসলাম আপনার, বসার পরে এই জিমাইতে আপনার 6:30টার সময় ডাক দিল, পরে আস্তে আস্তে লাইন ধরে ট্রেনে ঢুকলাম, সারা কথা 7:30টায়। পরে আর রানওয়েতে প্লেন অনেকক্ষণ বসে রয়েছে, কারণ আরও 4-5টা প্লেন মনে নামছে, না নামলে তো আর প্লেন উঠতে পারবে না, সিরিয়াল থাকে তো, কোনটা নামবে তারপর উঠবে। তারপর বেশিক্ষণ লাগে না, 1.5 ঘন্টা লাগছে। আর এদিকের ইমিগ্রেশনের মানে এদিকে আবার এটা কি বলে, এখানেও তো এসে আমি বলছিলাম যে আগের ভিডিওতে প্রচুর বাংলাদেশি ভাই পেয়েছি, সবাই ভিসা অ্যাপ্রুভাল নিয়ে আসছে, সরি ভিসা অন অ্যারাইভাল না, ভিসা অ্যাপ্রুভাল, আবার আগে মনে ভুল বলছিলাম ভিসা অ্যারাইভাল, তাহলে মাফ করে দিন, ভিসা অ্যাপ্রুভাল, সবাই মনে ভিসা অ্যাপ্রুভাল নিয়ে আসছে। দু একজন একটু হেল্প চাইলো, ভাই কীভাবে পূরণ করতে হয়, নর্মাল জিনিস, হেল্প করলাম, ঠিক আছে। পরে দেখলাম আমার ডাক দিল, পূরণ করার পরে 10 মিনিট লাগছে বড়জোর, দিয়ে দিল ভিসা। তারপর বেরোইলাম, ইমিগ্রেশনে দাঁড়াইলাম, ইমিগ্রেশনে বহুত লাইন রে ভাই, 15টা না 20টা ভোট, কিন্তু লাইন রে ভাই, এত লোক ঘুরে। ওদের ভিসা, থাইল্যান্ড তো এখন ভিসা খুবই সোজা, ভিসা অ্যাপ্রুভালও টাকা লাগে বেশি, তাও সোজা। আর স্টিকার ভিসা একটু কাগজপত্র লাগে, বাংলাদেশিদের ক্ষেত্রে ওই যে 1 লাখ টাকার মতো নয় ব্যাঙ্ক স্টেটমেন্ট 6 মাসের, তারপর এনওসি এগুলো দেখানো লাগে স্টিকার ভিসার ক্ষেত্রে। আর স্টিকার ভিসা যদি না নেয় তাহলে তো আর কোনো কাগজপত্রই লাগে না, একেবারে নর্মালি মোটামুটি ভিসা হয়ে যায় সোজা। এই জন্য ভিয়েতনামে ঘুরতে, মানে ভিয়েতনামের এই পলিসিটা খুব ভালো করছে ওরা, ট্যুরিস্ট বাড়ানোর জন্য ওদের একটা ভালো উদ্যোগ। যাক, আমাদের দেশে তো এরকম ট্যুরিস্ট আসে না ভাই, আমাদের সব কিছুতেই ঝামেলা। যেমন সবচেয়ে একটা ঝামেলা হইলো ওই আমরা বিপদে বললে মানুষ আরও এটার কী বলে বিপদে ফেলায়। যেমন ওই কক্সবাজারে যে সময় প্রচুর লোক থাকে মানে সিজনে, তখন ডাল ভাতের দাম হয়ে যায় 450-500 টাকা। আর এই জায়গায় যত লোক থাকুক তারা কিন্তু হোটেলের দামটা ওইভাবে বাড়ায় না। থাইল্যান্ডে আমি দেখছি একেবারে বাড়াইলেও অল্প কিছু একটা। আর মানে বাংলাদেশে তো ওই যে একবার পেপারে বললাম কোন ঈদ না কোরবানির সময় জানি আপনার 400 টাকা ভাত ডাল আলু ভর্তা। ভাই ট্যুরিস্ট কীভাবে পাবেন? কক্সবাজারের মতন একটা জায়গায় যদি আপনারা কিছু না করেন, এত বড় সুন্দর একটা বিচ, এটারে এত সুন্দর করে সাজায় গুছায় যদি আপনারা না নিতে পারেন, বছরে কি 2বার ব্যবসা করলেই হবে? ঈদ কোরবানির বন্ধে সবসময় ব্যবসা করতে হবে, সবসময় ট্যুরিস্ট থাকতে হবে। ট্যুরিস্ট আনা নানা বুদ্ধি আছে, আপনারা তো আনতে পারেন না, জানেন কিন্তু আনেন না কি জন্য আল্লাহ জানে। আপনারা কি করেন? তা এই হইল কাহিনী। আর বাজে কয়টা এখন? আসলে ক্যামেরাটা বন্ধ করে দেবো, বন্ধ করে এই প্যালেসে ঢুকবো, ঢুকে একটু দেখি কী কী আছে হিস্টোরিক্যাল। আপনারা সাইগন নিয়ে অনেক ছবি আছে যুদ্ধের, দেখেন রবিন উইলিয়ামসের একটা আছে, আর অনেকেরই আছে।
নামগুলো ভুলে গেছি, বললাম না যে ভুলা যায়। আমি মিনিমাম 8-10টা ছবি দেখছি। দুইটা তো পার্ট ছিল ভিয়েতনামের, এটা ছিল সাইগন, এটা ছিল মানে ইউএসের আন্ডারে, হোচিমিন যেটা এখন নাম হয়েছে, আর ওটা ছিল কমিউনিস্ট, এখনও কমিউনিস্ট। সে কমিউনিস্ট না, আচ্ছা কী বলে এটা, যাক ভুলে গেছে আমার, আমি জানিও না আসলে। তা কালকে আবার আমার, কালকেও তো থাকবো, কালকে হোস্টেল একদিনের বিল পে করছি, কালকে দেখবো হোটেল আছে নাকি, হোটেলের ভাড়া কীরকম। আমি আবার একটু ঘুরে ঘুরে এগুলো দেখি। মানে আমার কাজ হলো কি, আমি আসলে সত্যি কথা বলি, আমি তথাকথিত অন্যদের মতন ব্লগিং করি না। ধরেন খুব একটা কমন জায়গায় চলে গেলাম, ঘুরলাম টরলাম, আমি 100 বহুত জায়গায় ঘুরতে গেলাম, আমার ভিডিও নাই। মানে একেবারে গ্রাম অঞ্চল, থাইয়ের গ্রামে ঢুকে গেছি, নানা রকম মানুষের সাথে ঘুরছি, কথা বলছি, মিশছি, ঠিক আছে। আপনি যদি একটা দেশে গিয়ে মানে একবারে আম জনতা সবার সাথে মিশে যান, তাহলে মোটামুটি দেশটা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আসলেন, গেলেন, কয়েকটা ট্যুরিস্ট স্পটে ঘুরে আসলেন, এইটা কোনো ঘোরা না। সব জায়গায় যাইতে হবে, সবার সাথে কথা বলতে হবে, জানতে হবে। অনেকে আছে, আবার আমি দেখছি এমন ট্যুরিস্টও দেখছি, মানে তারা জাস্ট আসে, আইসে একটা দামি হোটেলে ওঠে, ভাব ওইটা ভালো ভালো খাবার খায়, বা সি বিচের পাশে গেল, দিয়ে একটা জায়গায় গেল গাড়ি নিয়ে। কিন্তু এই যে লোকাল একটা ট্যুর, এই যে কালকে সারাবুড়িতে গেলাম ট্রেনে কইরা, অথবা কোনো জায়গায় যাই লোকাল বাসে ওঠা, লোকাল ট্রেনে ওঠা, ওদের দেশের কালচারের সাথে পুরা মিশে যাওয়া, ঠিক আছে। তাইলে না আপনি মোটামুটি একটা জানার পর্যায়ে চলে যাবেন। যা হোক, বকর বেশি করে ফলাইছি, যেই তো ভিডিওর লেন্থ কত হয়েছে রে বাবা, 31 মিনিট 50 সেকেন্ড হয়েছে। ভাই আমার কিন্তু ভিডিওতে অনেক ভুল হয়, কথাবার্তায় ভুল হয়, কিছু উচ্চারণে ভুল হয়, অনেক সময় অনেক কথা বলতে চাই না, কিন্তু মুখ ফসকে বাইরে যায়, তো এগুলো কাটতে হয়। তা আমার এর জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে। ফ্লুয়েন্ট কথা বলা যেটা কত একটা কাজের বিষয়। কারণ পড়ার পাশে যাই, যেখানে দেখি উঠি, না করলে নাইমা যাব। এই প্যালেসের ভিতরে উঠলাম, এটা প্যালেসের ভিতর থেকে বাইরে। তবে প্রথম যেটা সাইনেস ছিল, লোকদের সামনে কথা বলতে পারতাম না, এইটা আবার কাইটা গেছে। এটা কিছু দেশে গেলে আমি আবার বলতে পারি না, তবে এইসব জায়গায় হচ্ছে কি অ্যাভেলেবেল। এখন তো ভিডিও ব্লগিং করে অনেকেই, অভাব নাই। আমার কাছে ব্লগিং জিনিসটা ভালো, মানে ভিডিও ব্লগিং করে মানুষের কিছু জানানো। অনেকে তো যায় না, অনেকে যাইতে পারে না, অনেকে সামর্থ্য থাকে না, দেখলো জানলো, ঠিক আছে, খারাপ না। যাক, আমি একটু হয়ে স্টিল ভিডিও করি, তাইলে কালারটা সুন্দর আসবে। তো আরেকটা ব্যাড লাক, আমার সেলফি স্টিক ভেঙে গেছে, যে কারণে আমি স্টিল ছবি তুলতে পারতেছি না। ওই হাত দিয়ে ছবি তুলতে হয়, ক্যামেরাটা পিছনে ঘুরে যায়। আর এই ইন্ডিপেন্ডেন্স প্যালেসের সামনে একজন লোকের রিকোয়েস্ট করছি যে ভাই আমার ছবি তুলে দাও, এটা ব্যাকগ্রাউন্ড পিছনে রেখা, সরি এটা ছেলে না, একটা মেয়েকে ছবি তুলে দিল। কী যে একটা ঝামেলা, একটা ভালো সেলফি স্টিক নিতে হবে। আর ভাই আমি যে কবে গোপ্রো নিমু, এইটা না নেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। কারণ আমার এই A50-তে বহুত ঝামেলা করে ক্যামেরা, ঠিক আছে। ওই যে ইনফরমেশন ডেস্ক, এখানে বসা যায়, যাবো এখানে একটু বসে, এখানে একটু বসে কথা বলি। কি আর বলবো, অনেক হয়ে গেছে। সন্ধ্যার পর যাবো বুইবিএন রকিং স্ট্রিটে,
দেখি কীরকম অবস্থা, পাতায়ার ওয়াকিং স্ট্রিটের মতো নাকি। ঠিক আছে, মোটামুটি একটা ভালো ঘোরা যেতে হবে সন্ধ্যার পরে। ইচ্ছা ছিল ঘুমানো। এয়ারপোর্ট থেকে ধরেন এই বুইভিয়ান হলো আপনার, এটা কী বলে, 10 কিলোমিটারের মতন। আমি এটা বাসের মধ্যে ঘুমায় পড়ছি, এই 15-20 মিনিটের জার্নির মধ্যে বাসের মধ্যে ঘুমায় পড়ছি। পরে বাসের যে মহিলা কন্ট্রাক্টর উনি আমার উঠাই দিয়েছে, তোমার জায়গায় এসে পড়ছে, নামো, কিছুক্ষণ পরে তোমার নামতে হবে। পরে একটা ঘুম দরকার, গোসল দরকার আর ঘুম দরকার। একটা গোসল দেখতে 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমানো যায়, শরীরটা একবার ফ্রেশ। তার বেরোয় একটা কফি খামো, বাস বয়স 45 থেকে 25 হয়ে যাবে তখন। কফির যে কী কাজ রে ভাই, আজকে প্লেন তো খালি জিমাই দিয়েছি ঘুমের মধ্যে, ঘুমের জন্য। পরে থাইয়ের এসে তো জানিনি, বাজেট ট্রাভেলারদের জন্য। আমি তো, আমার কোনো খাবারই নেই সস্তায়, সরি থ্যাংক ইউ, এখান থেকে ঘুরে যেতে হবে একজন বললো। থাইয়ের এয়ার এসে তো আপনার মোটামুটি সস্তার জন্য এখানে খাবারটা থাকেও না, তাই আর আমি খাবারের প্যাকেজও নিই নাই। সেই হিসাবে খিদে লেগে গেছিলো, পরেছিলাম ভাতটা তো খাওয়া যাবে না, পরে একটা কফি খেয়েছি। এই প্লেনের মধ্যে একটু খাবার দাবারের দাম বেশি থাকে, আর ওরা নানা রকম সুবিনির বিক্রি করে, এয়ার এশিয়া নানা রকম সুবিনির। আমার একটা সুবিনির পছন্দ সবসময়, যে এয়ার এশিয়ার একটা প্লেন আছে, এটার দাম মনে হয় 650 বাত, বেশ বড় সাইজের। একটা কফিটা খাওয়ার পরে একেবারে আমার ঘুমটা কাইটা গেছে। আবার যে এখন আবার একটু ঘুম ধরতেছে, কারণ 3-4 ঘন্টা হয়ে গেছে তো। আসলে লং ভিডিও করা উচিত, লং ভিডিওর চেয়ে কাট করে ভিডিও করলে আজকালকার পোলাপাইন তো ভিডিও নানা রকম ধরেন জিনিসপত্র ইউজ করে, যেমন ড্রোন ইউজ করলো, নানা রকমভাবে কাইটা ভিডিওটাকে সুন্দর করে। কিন্তু আমরা তো আসলে, আমার আবার যে যারা আমি আমার গুরু মানি ব্লগিং জগতে, হ্যারল্ড বেল্ডার, উনি আবার ধরেন বেশিরভাগ ক্ষেত্রে ওয়ান শট, মানে একটাই ভিডিও করে, মানে আর থামা থাকবে না, যেটা করবে 1-2 ঘন্টা যা লাগবে ওইটাই তার ভিডিও। ঠিক আছে, কাটাছেঁড়া নাই। আমিও তো এইভাবে, কারণ কাটাছেঁড়া করতে গেলে বহুত ঝামেলা। অ্যাপসে গিয়ে আমার ল্যাপটপটা হয়ে গেছে পুরানো, অ্যাপসে কাজ করতে গেলে ঝামেলা করে, এই হ্যাং হয়ে থাকে। তাই রে ভাই, কত দিকটা যে ভেজালের অভাব নেই। আবার একটু দেখেন, তা বন্ধু ও ভাইয়েরা, সবাইকে আবারও বলি, আপনারা সবাই ভালো থাকবেন, ভালো মন রাখবেন, সবার সাথে মিশার চেষ্টা করবেন, কারণ সবাই তো আমরা মানুষ। ঠিক আছে, যাক, ভালো থাকেন সবাই, বাই। একটু পিছনে ঢুকি, মিউজিয়ামে ঢুকি, দেখি কী কী আছে। তাহলে যদি না ঢুকি দেয় তো আশাটাই বৃথা যাবে। কালকে একটু দোটানায় আছি। আমার তো মেকং নদী দেখার ইচ্ছা অনেক দিন থেকে। কালকে একটা মেকং ডেল্টা একটা ট্যুর আছে। আমি দেখলাম 5 কি 6 লাখ বিএনডি লাগে, 5 লাখ কি 6 লাখ বিএনডি। তা আমি এত বিএনডিতে যাবো, এইটা নিয়ে আমি দোটানায় আছি। যাইতেও পারি, না যাইতে পারি, কারণ 6 লাখ বিএনডি দিয়ে যদি কালকে আমি মেকং ডেল্টায় ট্রিপে যাই, তাইলে আমার আবার ডলার ভাঙানো লাগবে। এমনি তো $75 ভাঙতি পকেটে আছে, ওটা বিএনডি করা লাগবে। আমি যদি বাজেট করতে মেকং ডেল্টা এবার নাই গেলাম, ওই যে পরের বার বললাম আমরা 10-15 দিনের একটা ট্যুর করবো, তখন ডিটেলস একেবারে পুরো ছাইগা ফেলাম ট্যুর করে। থাকুক ভাই, আপাতত রেখে দিলাম। ভালো থাকেন আপনারা, বাই।